আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক, আজকে একটা বিশেষ ব্যাপার নিয়ে আসলে এই সময়ে আমি সাধারণত কোনো কন্টেন্ট বানাতে বসি না। আজকে হঠাৎ করে বিশাল একটা ঝড় বয়ে গেল, পুরো দুনিয়া জুড়ে বিশ্ব যেন ওলট পালট করে দিল। ব্যাপারটা হচ্ছে জোহরান মামদানি। নিশ্চয়ই আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই কেন প্রায় সবারই শোনার কথা। সমস্ত সোশ্যাল মিডিয়া ঝড় বয়ে যাচ্ছে জোহরান মামদানি। কে এই জোহরান মামদানি? এই জোহরান মামদানি এমন একটা ব্যক্তিত্ব, তার বয়স 33 পার হয়ে মাত্র 34-এ পা দিল। এটা ইয়াং টাকবাগে যুবক। এই ইয়াং টাকবাগে যুবক এটা আমেরিকার মতো একটা দেশের প্রধান শহর, প্রধান রাজ্য নিউ ইয়র্ক, সেই নিউ ইয়র্ক সিটির মেয়রের পদ জয় করে নিল, নির্বাচনে জয়ী হয়ে গেল বিশাল ভোটের ব্যবধানে। বিশাল ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় 2.5 লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়ী হয়ে গেল এই জোহরান মামদানি। কে এই জোহরান মামদানি? জোহরান মামদানি মূলত একজন ভারতীয় বংশোদ্ভূত। তার জন্ম হচ্ছে উগান্ডার কাম্পালায়। তার মা বিখ্যাত সিনেমা পরিচালক, বলিউডের সিনেমা পরিচালক মীরা নায়ার। মীরা নায়ারের অনেকগুলি নাম করা কাজ আছে। তার অনেকগুলি নাম, একটা সবচেয়ে উজ্জ্বল কাজ হচ্ছে নেমসেক। নেমসেক এটা অনেক, নেমসেক এবং সালাম বোম্বে ছবিটা তো অস্কারের জন্য মনোনীত হয়েছিল। এরকম একটা বিখ্যাত মায়ের সন্তান সে। তার মায়ের অবশ্য এটা দ্বিতীয় বিবাহ। প্রথম বিবাহ, প্রথম বিয়ের হয়ে যাওয়ার পরে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে তার তার মা বিবাহ করেছিল মাহমুদ মামদানি। মামদানি হচ্ছে ভারতীয় গুজরাটের একজন বংশোদ্ভূত উচ্চশিক্ষিত একজন লেখক, অধ্যাপক, গবেষক, এবং তার নিজের অনেক অভিজ্ঞতা। গুজরাটে গুজরাটে সে এখানে মুসলিম নির্যাতনের উপরে এগুলি সে নিজের চোখে দেখেছে অনেক কিছু। তারপরে ওখান থেকে চলে গেল উনি উনি ওনার ফাদার আর কি, মাহমুদ মামদানি। উনি চলে গেল উগান্ডার কাম্পালাতে। তো কাম্পালাতে ওখানেই ওখানেই মীরা নায়ারের সাথে বিয়ে, এবং প্রথম সন্তান হচ্ছে মাহমুদ মামদানি। এই মাহমুদ মামদানি যখন ওখানেই ওখানেই জন্মগ্রহণ তার, উগান্ডার কাম্পালাতে। ওখানেই প্রাথমিক পড়ালেখা ওখানেই শুরু করেছিল। ওখান থেকে পরবর্তীতে ওরা দক্ষিণ আফ্রিকায় শিফট করেছিল। দক্ষিণ আফ্রিকায় শিফট করার পরে পরবর্তীতে ওখানে বিভিন্ন সমস্যার কারণে ওনারা সবাই আমেরিকাতে গিয়ে থিতু হয়েছিল। আমেরিকাতে গিয়ে থিতু হয়ে উনি আমেরিকার একটা মাহমুদ মামদানি একটা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন, এবং গবেষক, অধ্যাপক, লেখক, আরও অনেক কিছু। এরকম একজন দুইজন, মানে মা বাবা দুজনেই ট্যালেন্টেড, অসম্ভব ট্যালেন্টেড। এরকম অসম্ভব ট্যালেন্টেডের ছেলে তো ট্যালেন্টেড হবে। হীরার মানে দুই টুকরা হীরা থেকে তো হীরাই বের হবে। এরকম হীরা যে বের হয়েছে সেটা হচ্ছে জোহরান মামদানি। এই জোহরান মামদানি মোটামুটি তার খুব সংক্ষিপ্ত, তাকে 1 বছর আগে পর্যন্ত তার নামটা শোনা যায়নি। আমরা তার নামটা শুনতেছি মাত্র 6 মাস আগের থেকে। 6 মাস আগে তখন তাদের নিজেদের দলের মধ্যে একটা প্রতিযোগিতা হয়। তার সাথে প্রতিযোগিতা হচ্ছিল কমু কমু বলে একজন, আরেকজন, ও সাবেক মেয়র, গভর্নর, অনেক কিছু। সেই কমুর সাথে তার সাথে কোনো সময় কোনো রকম, সে হচ্ছে বিলিয়নার।
আমেরিকান একজন বিলিয়নার এবং অনেকগুলি মিডিয়ার মালিক। তার অনেক ব্যাড রেকর্ড আছে, যে নারী নির্যাতনকারী এরকম পর্যন্ত আছে। যাই হোক, এরকম একটা এবং যাকে সরাসরি ডোনাল্ড ট্রাম্প সমর্থন করতেছে এবং বিশ্বের বাঘা বাঘা ইহুদি, পুরো আমেরিকাটা চালায় ইহুদিরা। ইহুদিরা প্রচুর টাকার মালিক। ইহুদিদের টাকায় আমেরিকা চলে, ইহুদিদের টাকায় ইসরায়েল চলে। সেই ইহুদিদের একটা বিশাল অংশ এখানে নিউ ইয়র্ক সিটিতে থাকে। সেই সেই ইহুদিরা আবার অনেকেই মামদানিকে সমর্থন করেছে। এই ইহুদিদের একটা বিশাল অংশ যে মামদানিকে সমর্থন করেছে, এই জন্য ডোনাল্ড ট্রাম্প এই ইহুদিদেরকে স্টুপিড বলে গালি দিয়েছে এবং অনেক হুমকি দামকি অনেক কিছুর পরে 6 মাস পরে গিয়ে বিশাল ব্যবধানে, এবং সে কি পরিমাণ যে মানুষের থেকে ভালোবাসা পেয়েছে এই জোহরান মামদানি, এটা বলার মতো না। এই আমেরিকান প্রবাসী বাংলাদেশি যারা ছিল, বাংলাদেশি ওরা ওখানে বসবাস করতেছে, তারা তারা সবাই তাকে এমনভাবে সমর্থন দিয়েছিল, নিজের ঘরের থেকে রান্না করে নিয়ে গিয়ে হেঁটে হেঁটে ডেলি 7-8 ঘন্টা পায়ে হেঁটে তার পক্ষে নির্বাচনে প্রচারণা চালিয়েছে, ডোর টু ডোর, এরকম একটা অবস্থা। তারপরে পুরো বাংলাদেশি প্রবাসীদের সমর্থন পেয়েছে, ইন্ডিয়ান প্রবাসীদের সমর্থন পেয়েছে, কারণ যেহেতু উনি ইন্ডিয়ান বংশোদ্ভূত, এবং এমনভাবে নির্বাচনী প্রচারণাগুলি চালিয়েছে। ওই যে মানে হিন্দি ফিল্মের দেওয়ার একটা ফিল্ম ছিল, তোমার কাছে বাড়ি গাড়ি আছে, ধন সম্পদ আছে, তো আমার কাছে কি আছে, আমার কাছে আছে মা। তো এরকম একটা আবেগ ঘন একটা বক্তব্য, এগুলি সিনেমার বক্তব্য। তো সিনেমার বক্তব্যগুলি খুব সুন্দরভাবে উনি এখানে ইউটিলাইজ করেছে। উনি এখানে বলেছে যে যে ওর প্রতিপক্ষকে বলছে, তোমার কাছে এত টাকা পয়সা, অমুক সমুক মিডিয়া হাউস আছে, অমুক এই আছে সেই আছে, আমার কাছে এই আপ মানে আপনারা, সামনের দর্শকরা, সামনের ভোটাররা, এই ভোটাররা আপনারা যারা আছেন, তারাই আমার সম্পদ। এইভাবে মানুষদেরকে আপন করেন। এবং নিউ ইয়র্ক সিটির যে বড় সবচেয়ে আমেরিকার মধ্যে একটা ডার্ক সাইড আছে, অন্ধকার জগৎ, সেই অন্ধকার জগতের অসুবিধাগুলি ওনার মানে যখন ওনার কর্মজীবন শুরু করে, তখন একজন লয়ার হিসেবে শুরু করেছিল কর্মজীবন। সে লয়ার হতে গিয়ে উনি প্রথমেই তাদের পক্ষ নিয়ে কথা বলেছে, যারা নির্যাতিত, যারা ঘর ভাড়া দিতে পারতেছে না, ঘর ভাড়া বাড়িয়ে বলতেছে, কয়েক মাস পর পর ঘর ভাড়া বাড়ায় বাড়িওয়ালারা। এইটার জন্য এখন যে পরিমাণ ইনকাম ওদের, সেই ইনকামের তুলনায় বাড়ি ভাড়া দিয়ে আর তাদের থাকা খাওয়ার মতো কিছুই থাকে না পকেটে। তো এই সমস্যাগুলি উনি ট্রেস করতে পেরেছিলেন। এইগুলি বলতেছিলেন যে তখন উনি এমন একটা এই কথাগুলি মানে ওনার নির্বাচনী প্রচারণার এজেন্ডার মধ্যে নিয়ে আসছিলেন যে এই এই বিষয়গুলি আমি যদি ক্ষমতায় আসি, আমি যদি নির্বাচনে জিতে যদি আসতে পারি, আপনাদের মেয়রে আসতে পারি, আপনাদেরকে এভাবে যে বাড়ি ভাড়া বাড়াতে দিতে পারবো না, একটা নির্ধারিত হয়ে গেল। এবং প্রচুর ধনী ইহুদি বাস করে এখানে নিউ ইয়র্ক সিটিতে। এই ধনী যারা আছে, সবচেয়ে ধনী, ওদের ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে ওই টাকাটা নিয়ে এখানে $1 ট্রিলিয়ন একটা অর্থনীতি। এই নিউ ইয়র্ক সিটির যে পরিমাণ টাকার প্রবাহ আছে, সেই পরিমাণ টাকা আমাদের মতো বাংলাদেশের মতো 10টা দেশেরও এরকম টাকার প্রবাহ হয় না। এরকম একটা টাকার মানে এটা সোজা ব্যাপার না, একটা মেয়র মানে সোজা মানে বাংলাদেশের মতো এরকম দেশের প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার মতো এরকম একটা ব্যাপার স্যাপার। তো এখন এরকম একটা ক্ষমতার মালিক হয়ে গেল। এবং ওই নিউ ইয়র্ক সিটির যত আইন কানুন ব্যবস্থা আছে, সব কিছুর প্রধান এখন উনি। তো এখন ওনার শপথ গ্রহণ হওয়ার পর উনি সব কিছু বাস্তবায়ন করবেন। তো এবং উনি ইয়েগুলি কি জানি ট্রাম, বাস, এই সমস্ত এগুলি ফ্রি করে দিবে, মানে সবার জন্য। আইন তো সবার জন্য একই, যারা ওনাকে ভোট দিয়েছে তাদের জন্য যে আইন, যারা ওনাকে ভোট দেয় নাই তাদের জন্য একই আইন। তো এখন সেভাবে দেখা যাক এখন কতটুকু কি হয়। তো এখন যে উনি আসলে যেভাবে কথাগুলি বলেছেন, ওরা গরিব মানে মধ্যবিত্ত মানুষদের, মানে আমেরিকার মধ্যে একটা ডার্ক সাইড যেটা আছে, প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ ঘর ভাড়া দিতে না পারে রাস্তায় এসে তাঁবুতে থেকে মানে ওদের যে টয়লেটের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, এরকম একটা অবস্থায় ওরা ওখানে ওই তাঁবুতে থাকে, কোনো রকমের কাজকর্ম করে খায়।
তো এই একটা জীবনযাপন, ওদের জীবনযাপন করে টাচ করতে পারছে উনি। উনি তো সাধারণ মানুষের কথা বলেছে, সাধারণ মানুষের মন জয় করছে। মন জয় করার পরে তো এখন মানুষ দেখলো যে এই আমাদের মতো, এবং তার উপরে হুমকি আসতেছে তার, এবং সে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে। ফিলিস্তিনি যে গণহত্যা হচ্ছে সেটার প্রবল বিরোধিতা উনি করছে। উনি মানে যারা গণহত্যা চালাচ্ছে, এ, ইসরায়েলিরা যারা ফিলিস্তিনের মধ্যে গণহত্যা চালাচ্ছে, তো সেইগুলি উনি উঠে ধরছে। এবং উনি এমন নেতানিয়াহু যদি উনি যদি ভোটে জিতে আসে, নেতানিয়াহু যদি নিউ ইয়র্ক সিটিতে পা রাখে, আমি ওনাকে গ্রেপ্তার করব। তাহলে এইরকম একটা আমেরিকার মাটিতে বসে যারা আমেরিকার মানে কি যারা ফান্ড দেয়, তো তাদের বিরুদ্ধে এভাবে কথা বলে এভাবে জিতে আসাটা একটা বিশাল একটা ব্যাপার। একটা সমস্ত পৃথিবী আলোড়ন সৃষ্টি হয়েছে। এটা একটা ট্রেন্ডিংয়ের বিষয়। সেই ট্রেন্ডিংয়ের বিষয় বলে আমি খুব বেশি কিছু বললাম না আজকে। এটা অনেক লম্বা ইতিহাস, ওনার লাইফের ইতিহাসটা অনেক লম্বা ইতিহাস। তারপরে ওনার স্ত্রী হচ্ছে একজন সিরিয়ান, রামাদোয়াজি। তো একজন সিরিয়ান, একজন সিরিয়ান স্ত্রী, একজন গুজরাটি বাবা, আর একজন মিরা নায়ার, একজন প্রখ্যাত চিত্র সিনেমা পরিচালক মীরা নায়ারের ছেলে, এক তরুণ তুর্কি। এমন একটা বয়সে উনি মেয়র হয়ে গেলেন যে বয়সে আমি বিয়ে করেছি। এটা একটা হাস্যকর। যাই হোক, দোয়া করবেন আমার জন্য সবাই। আপাতত এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।